রিটেন লিখিত পরীক্ষার ভয়। লিখিত পরীক্ষার ভয়টা আসলে কেন কোচিং সেন্টারের ভাইয়েরা বা অনলাইন ভাইয়েরা কেন দেয়? এটা দেওয়ার অন্যতম কারণ হচ্ছে এরা আসলে ইন্টারমিডিয়েটের সিলেবাস সম্পর্কে তেমন একটা ধারণা রাখে না, এক। দ্বিতীয়ত হচ্ছে তোমাকে যত ভয় পাওয়াতে পারবে ততই তুমি ভয় পাবে, ততই তাদের কাছে ঝাঁপিয়ে পড়বে, দুই। 3 নাম্বার হচ্ছে এরা আসলে রিটার্নে যা আসে ওগুলো পড়ায় না না। কোচিং সেন্টারের যে অবস্থাটা সেটা হচ্ছে কোচিং সেন্টারে সর্বোচ্চ ক্লাসে থাকে 10 থেকে 12টা লেকচার শিটের ক্লাস। তো এই 10-12টা ক্লাসে তারা যে কাজটা করে বাংলা সেকেন্ড পেপারটাই ভালো করে পড়ায়, ভালো করে কিনা ভালো করেই পড়ায়, আচ্ছা ঠিক আছে, সেকেন্ড পেপারটাই ভালো করে পড়ায়। ফার্স্ট পেপারটা কি করে, ফার্স্ট পেপারটা হচ্ছে বাসায় পড়ে নিও, এবং কোচিং শেষে যখন 10-12টা ক্লাস শেষ হয় তখন যে কাজটা করে বাংলা প্রথম পত্রের উপর ওভারঅল একটা ক্লাস দিয়ে দেয়, মানে 2 ঘন্টা বা 3 ঘন্টার একটা ক্লাসে সব অধ্যায় শেষ। এই ক্ষেত্রে ঝামেলাটা শুরু হয় রিটেনের। কেন? কারণ রিটেনে যে প্রশ্নগুলো আসে সেগুলো প্রথমত হচ্ছে বাংলা প্রথম পত্রের উপর ডিপেন্ড করে আসে, 2 বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ ছাড়া যে অংশগুলো আছে নির্মিতি অংশ সেখান থেকে প্রশ্ন আসে বি ইউনিটে সবচেয়ে বেশি। সেই ক্ষেত্রে রিটেনের বা বাংলা দ্বিতীয় পত্রের নির্মিতি অংশের উপর বেশি জোর দিতে হয়, বাংলা প্রথম পত্রের অধ্যায়গুলোতে বেশি জোর দিতে হয়, যেটা আমাদের তথাকথিত অনলাইন ভাইয়েরা বা কোচিং সেন্টারের স্যাররা সময় দিতে পারেন না, কারণ তারা ইন্টার সিলেবাস সম্পর্কেও জানেন না, 2 কোচিং সেন্টারের এই 10-12টা ক্লাসে আসলে সময় পাওয়া যায় না, এটা হচ্ছে ফ্যাক্ট। আমরা কি করে পাই? আমরা পাই এই কারণে, কারণ আমরা তো ক্লাসে নেই 52টা বা 53টার মতো, মানে 50-এর উপরে ক্লাস নেই। সো 50-এর উপরে যেহেতু ক্লাস নেই, আমাদের এখানে লাইন বাই লাইন ব্যাখ্যা করা আমাদের জন্য খুব সহজ। আর মোসাফের রাজা দীর্ঘ 9 বছর কলেজে পড়িয়েছেন, এই জন্য অধ্যায়গুলো একদম ঠোঁটস্থ মোটস্থ কণ্ঠস্থ আছে, এবং দীর্ঘ 15 বছর ধরে যেহেতু অ্যাডমিশন লেভেলে আছে এই জন্য এই বিষয়গুলো খুব সহজে আমি আত্মস্থ করতে পেরেছি, বা আমি জানি আর কি, যেটা তোমাদেরকে দিলে তোমাদের উপকার হবে। এবং এই 52 থেকে 53টা ক্লাসে ইনশাল্লাহ যত কিছু আছে, বাংলা প্রথম পত্র হোক, বাংলা দ্বিতীয় পত্র হোক, নির্মিতি অংশ হোক, সবগুলো আমরা টু দ্য পয়েন্টে লাইন বাই লাইন পড়তে পারবো, যাতে করে প্রস্তুতিটা সহজ হয়। আমি তোমাদেরকে বলছি হ্যাঁ রিটেন সহজ, রিটেনে এই আসে সেই আসে, আমার কথা বিশ্বাস করার কোনো দরকার নাই না, দরকার নাই। কেন? কারণ আমরা আজকে এই রিটেন প্রশ্নে কি কি আসছে এই পর্যন্ত সেগুলো ব্যাখ্যা করব। সেগুলো ব্যাখ্যা করলে তুমি বুঝতে পারবে যে অনেকাংশেই তোমার এগুলো পড়া আছে, প্রশ্নগুলো ইন্টারমিডিয়েট থেকেই আসে, 5 থেকে 10% আসে বাইরে মানে হচ্ছে এখন যেটা তুমি পড়বে অ্যাডমিশন লেভেলে। তো এইচএসসি সিলেবাস থেকেই যদি 90% বা 95% প্রশ্ন আসে রিটেনে, তাহলে তুমি ভয়টা পাবে কেন? তুমি তো এগুলো পড়ে আসছো। তোমার অনলাইন ভাইয়েরা বা কোচিং সেন্টারের টিচাররা সময় পায় না বলে, বা তারা নিজেরা কখনো এগুলো পড়ে নাই বলে হয়তো তাদের কাছে কঠিন, যে তোমাকে কঠিন করে বুঝায়। আর কঠিন করে বুঝলে যেটা হয় তুমি ভয় পাবে, ভয় পেয়ে ভর্তি হবে, রিটেন ক্লাস ওয়াও এই টাইপের কনসেপ্ট আর কি, তো কঠিন কিছুই না। তো সবাইকে স্বাগত আমাদের আজকের ক্লাসে। আমি মুসাফির রাহাত আছি তোমাদের সাথে, এবং তোমাদের বিশ্ববিদ্যালয় যাত্রা পথে আমি ইনশাল্লাহ চেষ্টা করব তোমাদের সাথে থাকার এবং দীর্ঘদিন থাকা, যাতে করে তোমাদের কষ্ট না হয়। আমি দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি বাংলা ডিপার্টমেন্টেই, এবং প্রায় 15 বছর ধরে চেষ্টা করছি অ্যাডমিশন লেভেলে পড়ানোর। আর মুসাফির বাংলা নামে আরেকটা ছোট বই আছে ইন্টারমিডিয়েটের, অনেকেই হয়তো পরিচিত, যেখানে আমি বাংলা ফার্স্ট পেপারটা একদম মূল টেক্সট বই দাগিয়ে দাগিয়ে ছবি সহ দিয়েছিলাম, যাতে করে এইচএসসি থেকেই অ্যাডমিশনের প্রস্তুতি হয়ে যায়। দ্বিতীয় পত্র বইও যেটা করেছি, ওই যে এত বড় বড় গাইড না, ছোট একটা বই বানিয়েছি, যেটা 100 নম্বরের জন্য যা লাগে এতটুকুই আছে, এবং প্রত্যেকটা টপিকের সাথে বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন যুক্ত করে দিয়েছি, যাতে করে এইচএসসি থেকেই পড়াশোনাটা শুরু করা যায়। এখন যারা বইগুলো পড়েছো তারা তো অবশ্যই ভালো কিছু পাওয়ার কথা, যারা পড়ো নাই কোনো সমস্যা নাই, এখন ইনশাল্লাহ আমরা একসাথে পড়ছি, ভালোভাবে হয়ে যাবে। যেহেতু আমরা জানি আমাদের ক ইউনিট যেটা সায়েন্সের জন্য, বি ইউনিট যেটা বিভাগ পরিবর্তন মানে যে কোনো সেকশন থেকে আসা যাবে বা স্পেশালি বি ইউনিটের, এবং সি ইউনিট ব্যবসায় শিক্ষা, সবার জন্যই বাংলাটা প্রযোজ্য। এই জন্য আমরা আসলে আমাদের এই কোর্সে ফুল বাংলাটাই পড়ানোর চেষ্টা করছি, ফুল বাংলা, যেটা তোমরা এখনো জানো বা মনে আছে। আমাদের নতুন এই ব্যাচটা, এটার ক্লাস হচ্ছে রবিবার বৃহস্পতি সন্ধ্যা 7টায়, এবং এখানে আমরা প্রায় 50-এর উপর ক্লাস দিয়ে চেষ্টা করছি বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্রের যত ঝামেলাগুলো আছে সবগুলো শেষ করার। ওকে, এখন এই শেষ করতে গিয়ে আমরা জানি যে আমাদের বাংলা প্রথম পত্রটা ভালো করে দেখতে হয়, এমসিকিউ রিটার্ন দুইটা বিষয়ের জন্যই বলছি। প্রথম পত্রে কিছু বিষয় দেখতে হয় বাংলা দ্বিতীয় পত্রের সলিড বিষয়গুলো, আবার লিখিতের জন্য আমাদের বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটা বিষয় প্রযোজ্য হয়। আমরা এর আগে আলোকপাত করেছিলাম এমসিকিউর জন্য কি কি লাগে। আজকে আমরা এই লিখিত বিষয় নিয়ে আলোচনা করব। কেন শুরুতে লিখিত বলে দিচ্ছি? কারণ এই যে সবাই ভয় ঢুকিয়ে দিচ্ছে লিখিত নিয়ে, আমি চেষ্টা করছি তোমাকে ভয়টা না দিতে।
আমি মুখের কথায় বললেই কি ভয় চলে যাবে? না, আমি মুখের কথায় বললে ভয়টা চলে যাবে না। তাহলে কিভাবে যাবে? যাবে তখনই যখন তুমি সত্যিই জানতে পারবে যে রিটেনে আসলে কি কি আসে। আর রিটেনে কি কি আসে এটাই আজকে আমরা একটু জানার চেষ্টা করব, যাতে করে তোমার ভয়টা একদমই দূর হয়ে যায়। ঠিক আছে, তো খাতা কলম একটু খুলে রাখি, আমরা একটু লিখে রাখবো যে আসলে কোন কোন সালে কি কি টপিক থেকে প্রশ্ন এসেছে, কোন টপিকটা বারবার প্রশ্ন আসে রিটেনে, তাহলে কিন্তু আমাদের অনেকটাই জানাশোনা হয়ে যাবে। আমি প্রথমে বি ইউনিটটা দেখাচ্ছি, তারপর সি ইউনিটটা দেখাবো, দুইটাই আজকে দেখাবো একসাথে। ঠিক আছে। ও আচ্ছা, রমজান আমাদের সাথে আগে থেকে ছিল এসএসসি তে। আচ্ছা, গুড, হ্যাপি টু নো দিস। আচ্ছা, ঠিক আছে। তো সবাইকে আবারও শুভেচ্ছা। তো আমরা চলে যাই আমাদের রিটেন প্রশ্নে যা কিছু আছে বা যে বিষয়গুলো আমরা রিটেনে দেখেছি সেই বিষয়গুলোতেই আমরা একটু ফিরে যাই, কারণ রিটেন নিয়ে আমাদের ভয় আসলে আগে থেকেই তৈরি হয়েছে, এটা দূর করা প্রয়োজন, এবং দূর করে আমরা আসলে প্রস্তুতিটা আরো সামনের দিকে সুন্দরভাবে নিয়ে যেতে পারি। আর এটা দূর করার জন্য প্রথমত যেটা প্রয়োজন সেটা হচ্ছে কি কি প্রশ্ন এর আগে আসছে সে সম্পর্কে একটা ভালো ধারণা রাখা। তুমি যদি এই ধারণাটাই মাথার মধ্যে না রাখো যে এর আগে কি কি প্রশ্ন আসছে না আসছে, তাহলে তোমার কাছে তো এটা কঠিন লাগবেই। আমি যেটা সবসময় বলি, শুধু বাংলার জন্য না, এটা যে কোনো বিষয়ের জন্য। তুমি ধরো ইংলিশের জন্য প্রস্তুতি নিচ্ছ, তুমি জিকের জন্য প্রস্তুতি নিচ্ছ, বা তুমি অন্য যে বিষয়ের জন্য প্রস্তুতি নিচ্ছ, প্রথম যে কাজটা করবে বা প্রথম যে কাজটা তোমার করা দরকার সেটা হচ্ছে যে তুমি অবশ্যই কোন কোন সালে কি কি প্রশ্ন এসেছে এই ব্যাপারটা একটু খেয়াল করে ফেলবে সবার আগে। এতে করে তোমার প্রস্তুতিও সহজ হবে, কি পড়তে হবে না পড়তে হবে এটাও ভালো করে জেনে যাবে, এবং কেউ তোমাকে ভয় পাইতে পারবে না, সবচেয়ে বেশি যে জিনিসটা দরকার হয় আর কি। ঠিক আছে, তো আমরা আগে বি ইউনিটের প্রশ্নটা একটু দেখি, তারপরে আমরা সি ইউনিটের দিকে যাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। তো আমরা স্টেপটা আগে তৈরি করে রেখেছি, একটু দেখে নেই যে আমরা 2023-এর প্রশ্ন মানে ব্যাচ অনুসারে 2023-এর ব্যাচ, 22-এর ব্যাচ, 21-এর ব্যাচ, 20-এর ব্যাচ এবং 19-এর ব্যাচ, মানে 19 থেকেই তো শুরু হয়েছিল আমাদের রিটেন পরীক্ষাটা। প্রথমে আমরা সর্বশেষ মানে হচ্ছে 23 ব্যাচের প্রশ্নটা একটু দেখে আসি। 23 ব্যাচের প্রশ্নটা দেখে আসলে আমরা সহজে কিন্তু ফিল করতে পারবো যে আসলে কি কি আসে। ঠিক আছে, আচ্ছা, দেখতে পাচ্ছ তো? আচ্ছা, আমরা আরেকটু জুম করে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা, তাহলে 23-এর প্রশ্নে প্রথমে আমরা লিখিত অংশের ক্ষেত্রে দেখতে পাচ্ছি প্রথমে কি এসেছে। প্রথমে এসেছে 1 নম্বর প্রশ্নে অনুচ্ছেদটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। একটা অনুচ্ছেদ দিয়েছে, বলেছে অনুচ্ছেদটা পড়ে নিচের প্রশ্নের উত্তরগুলো দিতে, এবং এখানে দিয়ে দিয়েছে 5 মার্ক, 1 মার্ক করে 5টা প্রশ্ন 1 করে 5 মার্ক। এটা আগে 10 ছিল, গত বছর এটা 5 করে দিয়েছে। তো এখানে যে এটা আছে আমরা যেটা খেয়াল করি যে অনুচ্ছেদটা এসেছে, এটা কিন্তু উদ্দীপক না, অনুচ্ছেদ। এবং সিন মানে বই থেকেই দেয়। যার ভিত্তি পচে গেছে তাকে একদম উপড়ে ফেলে নতুন করে ভিত্তি না গাঁথলে তার উপরে ইমারত যতবারই খাড়া করা যাবে ততবারই তা পড়ে যাবে। দেশের যারা শত্রু, দেশের যা কিছু মিথ্যা ভণ্ডামি মেকি, তা সব দূর করার জন্য প্রয়োজন হবে আগুনের সম্মার্জনা। আমার এমন কোনো গুরু নেই যার খাতিরে সে আগুন সত্যকে অস্বীকার করে কারো মিথ্যা বা ভণ্ডামিকে প্রশ্রয় দেবে। আমি সে দাসত্ব থেকে সম্পূর্ণ মুক্ত। আমি কোনোদিনই কারো বাণীকে বেদ বাক্য বলে মেনে নিব না যদি তার সত্যতা প্রাণে তার সাড়া না দেয়। না বুঝে বুঝার ভণ্ডামি করে 5 জনের শ্রদ্ধা আর প্রশংসা পাওয়ার লোভ আমি কোনোদিনই করব না। একটু মনে করলে তুমি পেয়ে যাবে যে এই অনুচ্ছেদটা আসলে কোন অধ্যায় থেকে এসেছে। বলো তো, কে বলতে পারো যে অনুচ্ছেদটা কোথা থেকে এসেছে? মনে করো তো, দেখবো যে খুব সহজে পেয়ে যাবে। ওকে, আচ্ছা, তাহলে এটা আমাদের অনুচ্ছেদ ছিল। অনুচ্ছেদের পরে আমরা এবার দেখে নিই অনুচ্ছেদ থেকে কি কি প্রশ্ন এসেছে। অনুচ্ছেদ থেকে কি কি প্রশ্ন এসেছে আমরা ওইটা একটু দেখি। আচ্ছা, প্রশ্ন এসেছে উপরের অংশটুকু কার লেখা। আমরা যে 5টা প্রশ্নের কথা বলেছি 1 মার্ক করে, উপরের অংশটুকু কার লেখা, কোন রচনার অংশ বিশেষ। তো এটা কোন অধ্যায় থেকে এসেছে এটা তো আমাদের জন্য খুবই পরিচিত। এটা এসেছে কোত্থেকে? আমার পথ থেকে। কে লিখেছে কাজী নজরুল ইসলাম। কোন বই থেকে নেওয়া হয়েছে? রুদ্রমঙ্গল থেকে। ওকে, আগুনের সম্মার্জনা বলতে কি বুঝায়? আগুনের সম্মার্জনা দিয়ে কি বুঝায়? ইমারত পড়ে যাওয়ার কথা বলা হয়েছে কেন? লেখক কোন দাসত্বের কথা বলেছেন? এখানে ভণ্ডামি বলতে কি বোঝানো হয়েছে? এখন দেখো সবগুলা প্রশ্ন কিন্তু এখানে যা আছে সেখান থেকে, এই যে আগুনের সম্মার্জনা, ইমারত ভেঙে পড়ার কথা একদম শুরুতে ছিল,
কারো ভন্ডামের কথাই যে এখানে আছে, মানে এখান থেকে আসবে এবং উত্তরটা তুমি এখানে কি পেয়ে যাবে না, সব উত্তর তুমি এখানে পাবে না। উত্তরগুলো পাওয়ার জন্য তোমাকে আসলে এই পুরোটুকুর ব্যাখ্যা জানতে হবে। যে পুরোটুকুর ব্যাখ্যা বলতে বাংলা ফার্স্ট পেপারে যে অধ্যায় থেকে নেওয়া হয়েছে সে অধ্যায়ের প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা যদি তুমি জানো, তাহলে এরকম প্রশ্ন যাই আসুক তুমি একদম সরাসরি দ্রুততম সময়ে উত্তর করে ফেলতে পারবে। সেজন্য প্রয়োজন বাংলা ফার্স্ট পেপারটা সবচেয়ে ভালো করে পড়া। তোমার কোচিং ভাইয়েরা কেন পারে না বা কেন পড়ায় না? পড়াতে পারে, বলছি না পারে না, পারে, কিন্তু ঝামেলা হচ্ছে ওই যে 10-12টা লেকচার শিট, ক্লাসের সময় 1 ঘন্টা 45 মিনিট বা 2 ঘন্টা, ওই সময়ে বাংলা দ্বিতীয় পত্রের গ্রামার পড়াইতে পারাইতে সময় শেষ, ফার্স্ট পেপারে লাইন বাই লাইন পড়ানোর সময় পায় না। এই জন্য সমস্যাটা হচ্ছে। আমরা কেন পারি? ওই যে আমরা 50-এর বেশি ক্লাস নেই, 10-12টা না তো 50-এর বেশি, আমরা পারি। এই জন্য এগুলা কোনো ব্যাপারই না আমাদের কাছে। তাহলে খেয়াল করি আমরা। হ্যাঁ সলিম আমার পথ, রমজান হ্যাঁ আমার পথ থেকে, গুড। তাহলে আমরা খেয়াল করি যে 23-এর প্রশ্নে সর্বশেষ যে প্রশ্নটা হয়েছে, 23-এর প্রশ্নে আমরা কি পেয়েছি? 23-এর প্রশ্নে আমরা প্রথমে যেটা পেয়েছি সেটা হচ্ছে অনুচ্ছেদ থেকে প্রশ্ন উত্তর। আমরা 23-এ অনুচ্ছেদ থেকে প্রশ্ন উত্তরটা পেয়েছি। 23-এ অনুচ্ছেদ থেকে প্রশ্ন উত্তরটা পেয়েছি। 23-এ অনুচ্ছেদ থেকে প্রশ্ন উত্তর আমরা পেয়েছি। ওকে, 23-এ এটা পেয়েছি, এটা মার্ক করে রাখলাম। আচ্ছা, দ্বিতীয় যে প্রশ্নটা আছে ওটা কোত্থেকে আসে আমরা এবার একটু দেখে নিই। দ্বিতীয় প্রশ্নটা আসলে কোত্থেকে আসে? দ্বিতীয় প্রশ্নটা আমরা যদি খেয়াল করি, এখানে আসছে ধ্বনিটিরে প্রতিধ্বনি সদা ব্যঙ্গ করে, ধ্বনি কাছে ঋণী সে যে পাছে ধরা পড়ে। যে ধ্বনিকে প্রতিধ্বনি মনে করায় দেয় যে আমি কিন্তু আছি, আমার কিন্তু ভুলে যায়ও না, কিন্তু প্রতিধ্বনি ভুলে যায় যে প্রতিধ্বনি উৎপন্ন হয়েছে কার থেকে? ধ্বনি থেকে। কারণ ধ্বনি না হলে তো আর প্রতিধ্বনি আসবে না। প্রতিধ্বনি যদি বলে যে দেখো আমি আছি, আমারে পাত্তা দাও, আমি বেশি, এরকম না। সো এই সরাসরি এই ভাব সম্প্রসারণ হয়তো আমরা পড়িনি, কিন্তু অন্য কনসেপ্টে কিন্তু অনেক অনেক পড়েছি। এটার সাথে সামান্য একটু মিল আছে, তোমরা মনে করে দেখো। যদিও আমরা এগুলো তোমাদের ক্লাসে অনেক পড়াবো, তবু একটু বলে রাখি আর কি। একটু মনে করে দেখো, পড়েছিল না শৈবাল দিঘিরে বলে উচ্চ করে শির, লিখে রেখো 1 ফোঁটা দিলেম শিশির। মানে 1 ফোঁটা শিশির সে হচ্ছে দিঘিরে বলতেছে এটা স্মরণ রাখতে। তো কোনো কিছু ছায়া যখন হয়, ছায়া যদি মানে আসল জিনিসের চেয়ে বড় হয়ে যায় তখন কিন্তু ঝামেলা আর কি। তো এটা আসলে কোন কনসেপ্ট থেকে এসেছে? ভাব সম্প্রসারণ। তো এই ভাব সম্প্রসারণ কনসেপ্টটা আমরা পেয়েছি 2023-এ। 2023-এ আমরা ভাব সম্প্রসারণটা পেয়েছি। আচ্ছা, এটা খেয়াল রাখলাম। তৃতীয় নম্বরে কি এসেছে? সারমর্ম লিখো। বসুমতী, কেন তুমি এতই কৃপণা? খেয়াল করে দেখো, এটা তুমি ক্লাস 6-7-এ পড়ছিলা। 6-7-এ, ক্লাস 6-7-এও তুমি পড়েছো সারাংশ সারমর্ম, ক্লাস 7-এ পড়েছো, 8-এ পড়েছো, 9-এ পড়েছো, 10-এ পড়েছো, ইন্টারমিডিয়েটে কিন্তু সারাংশ সারমর্ম ছিল। তার মানে এইটাও তোমার জন্য নতুন কিছু নাই। ভাব সম্প্রসারণ তুমি ক্লাস 6, 7, 8, 9, 10 ইন্টারমিডিয়েট সব জায়গায় পড়েছো। সো কোনোটাই কিন্তু তোমার জন্য নতুন কিছু না, এগুলো আগে থেকেই ছিল, এইচএসসি লেভেল বা তার আগে থেকেই। ওকে, তাহলে আমরা সারমর্ম পেয়েছি, এটা আমরা সারাংশের মধ্যে লিখে ফেলি। সারাংশের মধ্যে এটা লিখে ফেললাম। সারাংশ সারমর্ম একই জিনিস, পার্থক্য হচ্ছে যেটা কবিতা থেকে লিখে এটা সারমর্ম, আর যেটা গদ্য থেকে লিখে এটা হচ্ছে সারাংশ, এই আর কি। আচ্ছা, 4 নম্বরে আমরা পেয়েছি, সবসময় 3টা করে প্রশ্ন আসতো, গত বছর 4টা এসেছে, বাংলায় অনুবাদ করো। তাহলে আমরা অনুবাদ পেলাম, অনুবাদটাতে আমরা একটা স্টার চিহ্ন দিয়ে রাখি। তাহলে আমরা 23-এ 4টা টপিক পেয়েছি, প্রশ্ন উত্তর পেয়েছি, অনুচ্ছেদ থেকে প্রশ্ন উত্তর, সারাংশ সারমর্ম, অনুবাদ এবং ভাব সম্প্রসারণ। তোমরা স্যার সারাংশ, আমরা তো অনুবাদ পড়ি নাই স্যার, এটা আমাদের জন্য নতুন। একদম নতুন, একদম নতুন না। একদম নতুন হইলো কই? তোমার এইচএসসিতেই তো অনুবাদ আছে, ভুলে গেছো? তোমার এইচএসসি সিলেবাসেই তো অনুবাদ আছে, ওই যে পারিভাষিক শব্দের সাথে থাকতো, তাই না? হ্যাঁ, নতুন কিছুই আসে নাই, নতুন কিছুই আসে নাই, সবকিছুই তোমার আগের পড়া থেকে এসেছে। আগের পড়া মানে এইচএসসি, এমনকি সেই ক্লাস 6-7 থেকে তুমি যা পড়ছো ওই বিষয়গুলো কিন্তু এখানে এসেছে। তাহলে এত ভয় কেন যে স্যার একদম নতুন, এটা তো আগে কোনোদিন পড়ি নাই স্যার, কি হবে স্যার? এরকম কিছুই না। তুমি একটু ভালো করে আবারও খেয়াল করো, গত বছরের যে প্রশ্নটা সেটাই আমরা খেয়াল করছি। দেখো, এই অনুচ্ছেদ এটা তোমার এইচএসসি লেভেল থেকেই আসছে, এইচএসসি পরীক্ষা থেকেই, মানে এইচএসসির বই থেকেই আসছে। এরপরে হচ্ছে ভাব সম্প্রসারণ। ভাব সম্প্রসারণ সেই ক্লাস 6 থেকে এইচএসসি পর্যন্ত তুমি পড়েছো। ওকে, ক্লাস 6 থেকে এইচএসসি পর্যন্ত পড়েছো। সারাংশ সারমর্ম সেম, ক্লাস 6 থেকে এইচএসসি পর্যন্ত পড়েছো। অনুবাদও তুমি এইচএসসিতে পড়েছো। তাহলে নতুন কই? রিটেনে নতুন কই আসলো? কিছু তো আসেনি, শুধু তোমার পড়া জিনিস থেকে এসেছে।
অনেক কঠিন, হ্যাঁ সলিম অনেক কঠিন, রাইট, এগুলো খুবই কঠিন। কঠিন মানে একদম মাথা নষ্ট করে ফেলার মতো, একদম দ্রুত সব কোচিং এ ভর্তি হয়ে যেতে হবে। ওকে, আচ্ছা এটা গেল তাহলে এটা গেল তাহলে গত বছর মানে 23-এর প্রশ্ন। আচ্ছা এবার আমরা যাই 22-এর প্রশ্নে। 2022-এর প্রশ্নে কি কি ছিল আমরা এবার একটু দেখে নেই যে কত কঠিন কঠিন প্রশ্ন আসছে 2022-এ, একদম মাথা নষ্ট করে ফেলার মতো আসছে কিনা আমরা এবার একটু দেখার চেষ্টা করি। আচ্ছা ঠিক আছে, তো প্রথমে যেটা আসছে এই ছবিটা একটু সাদা করা দরকার ছিল, আমার মডারেটর কি করলো বুঝলাম না। আচ্ছা ঠিক আছে, দেখো প্রথমে আসছে নিচের গদ্যাংশটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও, মানে নিচের গদ্যের অংশটা পড়ে আমাদেরকে উত্তর করতে বলেছে নিচের প্রশ্নগুলোর। তো দেখো এখানে মার্ক কিন্তু 10, আমরা 23-এ পেয়েছিলাম 5, এখানে পেয়ে গেছি 10। ওয়াও, তাই না? হ্যাঁ আচ্ছা তাহলে খেয়াল করি আমরা এখানে কি কি আসছে। মানব কল্যাণ অলৌকিক কিছু না, এ এক জাগতিক মানব ধর্ম, তাই এর সাথে মানব মর্যাদা তথা হিউম্যান ডিগনিটি সম্পর্ক অবিচ্ছেদ্য। আজ পৃথিবীর দিকে তাকিয়ে দেখলে কি দেখতে পাই? দেখতে পাই দুস্থ, অবহেলিত, বাস্তুহারা, স্বদেশ বিতাড়িত মানুষের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। সে সঙ্গে বৃদ্ধি পেয়েছে রিলিফ, রিহ্যাবিলিটেশন ইত্যাদি শব্দের ব্যাপক প্রয়োগ। রেড ক্রস ইত্যাদি সেবাধর্মী সংস্থার সংখ্যা বৃদ্ধি কি প্রমাণ করে না মানব কল্যাণ কথাটা স্রেফ মানব অপমানে পরিণত হয়েছে? সো বুঝতেই পারছো এই যে অনুচ্ছেদটা এসেছে, যে অনুচ্ছেদ থেকে আমরা এখানে 5টা প্রশ্ন পাচ্ছি 2 2 করে 10, এটা কোত্থেকে এসেছে? এটা এসেছে অনার্সের বই থেকে, মাস্টার্সের বই থেকে, কোনো গাইড থেকে এসেছে? মার্কেটের গাইড, যে গাইডগুলো বলে হ্যাঁ সব আমাদের বই থেকে কমন পড়ে গেছে, সেই গাইড থেকে এসেছে? না, এটা আসছে কোত্থেকে? এটা আসছে মানব কল্যাণ। মানব কল্যাণ নামে যে অধ্যায়টা আছে মানব কল্যাণ থেকে এসেছে, তাই না? হ্যাঁ, তাহলে এটাও কিন্তু আমরা এইচএসসিতে পড়েছি, এটাও কিন্তু আমরা এইচএসসিতে পড়েছি। এবং এই অধ্যায়টা যদি খুব ভালো মনে থাকে তাহলে মানব কল্যাণের সাথে মানব মর্যাদার সম্পর্ক কেন অবিচ্ছেদ্য, গদ্যের ব্যবহৃত কি এবং কি এর ব্যবহার, অসীম এবং অনন্ত সম্ভাবনা, এটার প্রাসঙ্গিকতা এবং তাৎপর্য, কেন এই প্রবন্ধে অসীম আর অনন্ত সম্ভাবনার কথা বলা হয়েছে, ইংরেজি শব্দের তালিকা বের করো, মানে এখানে ইংরেজি শব্দ কি কি আছে, এটা খুব সহজ। হিউম্যান ডিগনিটি আছে, রিলিফ আছে, রিহ্যাবিলিটেশন আছে, তারপর গো ফর হিউম্যানিটি ট্রাই, মানে প্রচুর আছে, প্রচুর, খুঁজলে অনেক পাওয়া যাবে, এটা আমারই কঠিন কিছু না। গদ্যাংশটিতে প্রকাশিত বক্তব্যের সারাংশ 2 বাক্যে লিখো, মানে এই অধ্যায়ে আসলে কি বুঝিয়েছে বা এই অংশটা থেকে কি বুঝিয়েছে 2টা লাইন লিখবা। খুব কঠিন, মারাত্মক কঠিন, তাই না? হ্যাঁ মারাত্মক কঠিন। সেই মারাত্মক কঠিন অংশটা, এই মারাত্মক কঠিন অংশটাকে আমরা বলছি অনুচ্ছেদ প্রশ্ন উত্তর 10 মার্কের। তাহলে এটা এসেছে 22 সালে, এটা 2022 সালে এসেছে, আমরা 22 সালেও পেয়েছি অনুচ্ছেদ প্রশ্ন উত্তর। আচ্ছা এরপরে 2 নম্বরে কি এসেছে? 2 নম্বরে এসেছে সারমর্ম লিখো। সারমর্ম, তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে, তুমি মরো কারো ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। তার মানে আমরা আসলে যে ব্যাপারগুলো সবার সাথে করতে চাই, নিজের মতো সবাইকে মনে করি, এটা কিন্তু করা যাবে না, এক একজন এক এক রকম। আচ্ছা এটার ব্যাখ্যাতে আমরা না যাই, তাহলে এখানে আমরা সারাংশ সারমর্ম পাচ্ছি। তাহলে সারাংশ সারমর্ম এটা আমরা 2200 পেয়েছি, সারাংশ সারমর্ম এটা আমরা 2022 পেয়েছি। আচ্ছা তারপরে এখানে কি আসছে? বানান ভুল বের করো। এখানে 5টা বাক্য আছে, এই 5টা বাক্যে বলেছে বানান ভুল বের করতে, এবং বানান ভুল বের করে বাক্যের অসঙ্গতি দূর করে বাক্যগুলো আবার লিখতে। তার মানে বানান ভুল বের করতে বলেছে, আবার বাক্যের শুদ্ধ প্রয়োগ বা বাক্যটাকে শুদ্ধ করে লিখতে বলছে, তাই না? তাহলে এখানে 2টা কনসেপ্ট পেয়ে গেছি। এক, এখানে আমাদের বানান ভুল ধরতে বলেছে, আবার আমাদেরকে বাক্য শুদ্ধ করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমরা দেখো 22-এর প্রশ্নে কি পেয়েছি? গদ্যাংশ পেয়েছি, গদ্যাংশ প্রশ্ন উত্তর, সারাংশ সারমর্ম, এটাও কিন্তু এইচএসসিতে আমাদের আছে, এইচএসসিতে এটাও আছে 6 থেকে এইচএসসি পর্যন্ত। বানান ভুল এটা আমরা এইচএসসিতে পড়েছি, বাক্য শুদ্ধি এইচএসসিতে পড়েছি। ঠিক আছে, তাহলে দেখো 22-এর যে প্রশ্ন, এই 22-এর প্রশ্নেও যে প্রশ্নগুলো আমরা পেয়েছি সবই এইচএসসি সিলেবাস থেকে এসেছে, বাইরে থেকে আসেনি। এইচএসসির সিলেবাস থেকে এসেছে, বাইরে থেকে আসেনি। ওকে, টেনশন নেওয়ার কিছু নাই। আচ্ছা আমরা এবার তাহলে চলে যাই, আমরা 22-এর প্রশ্ন দেখেছি, আমরা এবার একটু চলে যাই 21-এর প্রশ্নে। যে 2021 সালের ব্যাচ বা 21-এর যে ব্যাচ আছে তাদের কি কি প্রশ্ন এসেছিল। তাহলে আমরা 22-এ কি কি পেলাম? 22-এ পেলাম আমরা অনুচ্ছেদ প্রশ্ন উত্তর, সারমর্ম,
বাক্যশুদ্ধি এবং বানান। ঠিক আছে, আচ্ছা এবার আমরা চলে যাই 21 ব্যাচে। 21 ব্যাচের প্রশ্নে গিয়ে দেখি 21 ব্যাচে কি কি ছিল। 21 ব্যাচের প্রশ্নে কি কি ছিল আমরা এবার একটু দেখে নিই। আচ্ছা, তো প্রথমে আমরা 21 ব্যাচের এটা একটু দেখে নেই। প্রথমে 1 নম্বরে কি এসেছিল? 1 নম্বরে এসেছে অনুচ্ছেদটি পড়ো, পড়ে নিজের প্রশ্নের উত্তর দাও। ওকে, এটা নাম্বার ছিল 10। ওকে, আচ্ছা কি আসছে? চিরকাল গলার স্বর আমার কাছে বড় সত্য, রূপ জিনিসটি বড় কম নয়, কিন্তু মানুষের মধ্যে যাহা অন্তরতম এবং অনির্বাচনীয়, আমার মনে হয় কণ্ঠস্বর যেন তারই চেহারা। আমি তাড়াতাড়ি গাড়ির জানালা খুলিয়া বাহিরে মুখ বাড়াইয়া দিলাম, কিছুই দেখিলাম না। প্ল্যাটফর্মে অন্ধকারে দাঁড়াইয়া গার্ড তাহার এক চক্ষু লণ্ঠন নাড়িয়া দিল, গাড়ি চলিল, আমি জানালার কাছে বসিয়া রইলাম। আমার চোখের সামনে কোনো মূর্তি ছিল না, কিন্তু হৃদয়ের মধ্যে একটি বুঝতেই পারছো এটা কোথা থেকে নেওয়া হয়েছে? অপরিচিতা থেকে, তাই না? অনুপম বর্ণনা করছিল অপরিচিতা। তাহলে প্রথমে আমরা অপরিচিতা থেকে প্রশ্ন পেয়ে গেলাম এবং অনুচ্ছেদ পেয়ে গেলাম, এবং অবশ্যই অবশ্যই মূল টেক্সট। আচ্ছা, তো এখানে আমরা কি পাচ্ছি? অন্তরতম এবং অনির্বাচনীয়, এই শব্দ দুইটার মধ্যে কথক কি বুঝাচ্ছেন? এক চক্ষু লন্ঠন বলতে কি বুঝায়? সে যেন এই তারাময়ী রাত্রির মতো। এই উক্তি কেন করা হয়েছে? কথক কাকে তুমি সম্বোধন করেছে? অনুচ্ছেদটি থেকে কণ্ঠস্বরকে মহিমান্বিত করা হয়েছে কেন, বা ব্যাখ্যা করো এটা বের কি। সো এটা যখন আমরা অধ্যায়টা ভালো করে পড়বো, পড়ার সময় এই কনসেপ্টটা যখন আমরা পড়বো, সবগুলো ব্যাখ্যা কিন্তু আমাদের অলরেডি জানা হয়ে যাবে। আর যদি এইচএসসি তে ভালো করে পড়ে থাকি অলরেডি, তাহলে এই প্রশ্ন উত্তর আমরা এখনই লিখতে পারবো, রাইট নাও বসে লিখে ফেলতে পারবো, তাই না? হ্যাঁ। 2 নম্বরে কি এসেছে? সারমর্ম। যে নদী হারাইয়া স্রোত চলিতে না পারে, সহস্র শৈবাল দাম বাঁধে আসি তারে। যে জাতি জীবন হারা অচল অসার, পদে পদে বাঁধে তারে জীর্ণ লোকাচার। সর্বজন সর্বক্ষণ চলে যেই পথে, তৃণগুল্ম সেথা নাহি জন্মে কোনো মতে। যে জাতি চলে না কভু তারি পথ ধরে, তন্ত্র মন্ত্র সংহিতায় চরণ না সরে। খেয়াল করে দেখো, এটা তুমি মুখস্থ পারো, 6, 7 এটা পর্যন্ত মুখস্থ করেছো। সো এই কনসেপ্টটাও দেখো, এটা এসএসসি তে পড়েছো, এমনকি ক্লাস 6 থেকে তুমি এটা পড়ে আসছো। তাহলে আমরা 22 ব্যাচে দেখলাম অনুচ্ছেদ আসছে, সারমর্ম আসছে, আর 3 নম্বরে এটার নাম্বার 5, টোটাল 20 মার্ক আর কি। তো এখানে কি আসছে? আসছে যে এখানে বিশেষণ এবং বিশেষ্য এগুলোকে পদ পরিবর্তন করো, মানে বিশেষ্য থাকলে বিশেষণ বানাবা, এটা বলতে বলেছে। আবার বিশেষণ থাকলে বিশেষ্য বানাবা, মানে পদ পরিবর্তন, এটা আমরা বলতে পারি পদ পরিবর্তন। এবং আরেকটা বলেছে বাঁকা হরফগুলোকে বিপরীত শব্দ করতে। ঠিক আছে, তাহলে আমরা যদি একটু চলে যাই আমাদের প্রশ্নে কি কি আসছে 22 ব্যাচে। তাহলে প্রথমে আসছে প্রশ্ন উত্তর, সরি এটা তো 22টা, 21 ব্যাচের। প্রথমে আসছে প্রশ্ন উত্তর, তাহলে 21 ব্যাচে আমরা প্রশ্ন উত্তর পেয়ে গেলাম 21 ব্যাচে। আচ্ছা, এরপর পেয়েছি সারমর্ম, সারমর্ম পেয়ে গেলাম। ওকে, এরপরে পেয়েছি পদ পরিবর্তন, বিশেষ্য বিশেষণ, পদ পরিবর্তন। আচ্ছা, পদ পরিবর্তন একটা পেলাম। এরপরে পেয়েছি বিপরীত শব্দ, বিপরীত শব্দ। ঠিক আছে, আমরা 21 ব্যাচেরটাও দেখে ফেললাম। তাহলে দেখো এসএসসি তে 21 ব্যাচ যেটা আসছে অনুচ্ছেদ থেকে প্রশ্ন উত্তর, এটা এসএসসি সিলেবাস থেকে আসছে। আচ্ছা, সারাংশ সারমর্ম এসএসসি সিলেবাস থেকে আসছে। পদ পরিবর্তন এইটা কি এসএসসির? হ্যাঁ, শব্দ শ্রেণী পড়ছি না আমরা, ব্যাকরণিক শব্দ শ্রেণী, ওটা ওখানকার প্রশ্ন। শুধুমাত্র বিপরীত শব্দটা এসএসসি থেকে না, বিপরীত শব্দ এসএসসির টপিকে নাই। কিন্তু বিপরীত শব্দ কই ছিল? বিপরীত শব্দ ছিল ক্লাস 6 থেকে এসএসসি পর্যন্ত, তাই না? এবং সবচেয়ে মজার ব্যাপার, এখন অ্যাডমিশন লেভেলে তুমি তো এমসিকিউ এর জন্য বিপরীত শব্দ মুখস্থ করবা। ওই যে মনে আছে না মুখস্থ টপিক, বিপরীত শব্দ, সমার্থক শব্দ, বাগধারা, ওগুলা পড়ছো। সো এগুলো তোমার জন্য তো আননোন কিছু না, নোন কিছু। ঠিক আছে, আচ্ছা ওকে। তাহলে আমরা 21-এর প্রশ্নটা দেখলাম। 21-এর প্রশ্নে আমরা এইচএসসি সিলেবাস থেকে আসা একটা অনুচ্ছেদ পেয়েছি, এইচএসসি সিলেবাস ভুক্তই সারাংশ সারমর্ম পেয়েছি, এবং এর আগের সিলেবাসের ক্ষেত্রে আমরা পেয়ে গেছি বিপরীত শব্দ। আচ্ছা, এবার আমরা 20 ব্যাচের প্রশ্নটা একটু দেখি। 20 ব্যাচের প্রশ্নটা একটু দেখার চেষ্টা করছি। আচ্ছা, তো 20 ব্যাচের প্রশ্নের ক্ষেত্রে আমরা প্রথমেই যেটা পাচ্ছি, অ্যাজ ওয়েল অ্যাজ সবসময় যেটা পাই আর কি,
প্রথমে পেয়েছি কাব্যাংশটুকি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও, এটার নাম্বারও ছিল 10। কাব্যাংশ মানে কবিতাটা পড়ে আর কি। আচ্ছা, এখানে আমরা কি পাচ্ছি? রুশিলা বাসবত্রাস, যে বাসবত্রাস রাগ করছে। গম্ভীরে যেমতি, নিশীতে অম্বরে মন্দ্রে জিতুমেন্দ্র কপি, কহিলা বীরেন্দ্র বলি, হে ধর্ম পথগামী, হে রাক্ষস রাজানুজ, বিখ্যাত জগতে তুমি কোন ধর্মমতে কহ শুনি, জ্ঞাতিত্ব ভাতৃত্ব জাতি এ সকলে দিলা জলাঞ্জলি। শাস্ত্রে বলে গুণবান যদি পরজন, গুণহীন স্বজন, তথাপি নির্গুণ স্বজন শ্রেয় পরপর সদা। এটা তোমাদের শর্ট সিলেবাসে নাই, কিন্তু এটা তুমি একটু চাইলে মনে করতে পারবা। তোমাদের বইয়ের প্রথম যে অধ্যায়টা ছিল না, বিভীষণের প্রতি মেঘনাদ, যেটা শর্ট সিলেবাসে বাদ হয়ে গেছে, 21-এ তো আর শর্ট সিলেবাসের কনসেপ্ট ছিল না, তো এটা শর্ট সিলেবাসের অন্তর্ভুক্ত একটা কবিতা। আর তোমার মনে স্যার আমাদের ক্ষেত্রে শর্ট সিলেবাস থেকে আসবে না, তোমার সিলেবাস থেকে আসবে। 21-এ এই সিলেবাসটা ছিল, তাই 21-এ আসছে। তাহলে এইটা এইচএসসি সিলেবাসের প্রথম যে কবিতা, বিভীষণের প্রতি মেঘনাদ, বিভীষণের প্রতি মেঘনাদ, ওই কবিতা থেকে এসেছে। ঠিক আছে, তাহলে এইচএসসির বই থেকে এসেছে। আর যে প্রশ্নগুলো আছে, পাঁচটা প্রশ্ন কাব্যাংশের ভিতরে জ্ঞাতিত্ব ভাতৃত্ব জাতি নিয়ে প্রশ্ন কেন করেছেন, মেঘনাথের সংলাপের মূল ভাব 5টা বাক্যে লিখো, যে ভঙ্গি এবং স্বরে মেঘনাথ ঘৃণা প্রকাশ করেছেন নিজের ভাষায় লিখো, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে এটার কি মিল আছে লিখো। ওই যে রাজাকান্তের কনসেপ্ট আসতো আর কি, যে রাজাকার যেরকম বেইমানি করেছে, ঘরের খবর পরকে বলেছে, বিভীষণ ওইরকম করেছে। সেটা কিন্তু কবিতা যখন তুমি ভালো করে পড়বে লাইন লাইন ব্যাখ্যা সহ, তখন কিন্তু এই বিষয়টা তোমার জন্য খুব সহজ হবে। ওকে, আচ্ছা 2 নম্বরে কি এসেছে? সারাংশ। দুঃখ যত প্রবলভাবে মানুষের মনে আঘাত করে, সুখ ততটুকু করে না। সুখকে কোনো না কোনো লোকে যত নিষ্প্রিয়ভাবে গ্রহণ করতে পারে, চেষ্টা করলেও দুঃখকে তত সহজে গোপনে লুকিয়ে রাখতে পারে না। তো বুঝতেই পারছো, এটাও আমাদের সেই ক্লাস 6 থেকে এইচএসসি সিলেবাস পর্যন্ত এটা আমরা পড়েছি, মানে সারাংশ কনসেপ্টটা পড়েছি, এটা নতুন কিছু না। 3 নম্বরে যেটা আসছে, আচ্ছা এটা 5 মার্ক ছিল, টোটাল তো আমাদের 20 মার্ক হবে এই আর কি। আচ্ছা, তো এখানে বলেছে অপপ্রয়োগ এবং বানানগত ত্রুটি সংশোধন করতে। তার মানে কিছু কিছু জায়গায় অপপ্রয়োগ আছে, এটা ঠিক করতে হবে, কিছু কিছু জায়গায় বানান ভুল ঠিক করতে হবে, কিছু কিছু জায়গায় বিরাম চিহ্ন বসাইতে হবে। 3টা কনসেপ্ট তৈরি করতে হচ্ছে এখানে। আচ্ছা, তাহলে এখানে দেখো অপপ্রয়োগ, এটা তোমার এসএসসি সিলেবাসে আছে, বাক্যের শুদ্ধ প্রয়োগ। বানান, এটা তোমার এসএসসি সিলেবাসে আছে। শুধু বিরাম চিহ্ন এটা তোমার এসএসসি সিলেবাসে ছিল না, বাট কোথায় ছিল? বিরাম চিহ্ন ছিল এসএসসি সিলেবাসে, এবং অ্যাডমিশনে এখন তোমাকে আমরা এটা পড়াবো বিরাম চিহ্ন। ওকে, আচ্ছা তাহলে 21 ব্যাচে কি কি এসেছে আমরা যদি একটু মার্ক করে রাখি। 21 ব্যাচে প্রশ্ন উত্তর এসেছে, 21 ব্যাচে প্রশ্ন উত্তর এসেছে। আচ্ছা, 21 ব্যাচে সারাংশ সারমর্ম এসেছে। আচ্ছা, তারপর বাক্য শুদ্ধি এসেছে। আচ্ছা, তারপর বানান এসেছে। আচ্ছা আচ্ছা, তারপরে কি বিরাম চিহ্ন এসেছে, বিরাম চিহ্ন। ওকে, হয়ে গেল। আচ্ছা, তাহলে এই গেল আমাদের 2020 সালের ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেন প্রশ্নের কনসেপ্ট। এবার আমরা চলে যাই রিটেন কনসেপ্টের প্রথম প্রশ্ন। রিটেন কনসেপ্টের প্রথম প্রশ্ন আসছে কত সালের ব্যাচের? 2019 সালের ব্যাচে প্রথম রিটেন প্রশ্ন এসেছিল। আচ্ছা, তো আমরা 19 সালের প্রশ্নটা একটু দেখে নেই। সর্বপ্রথম কি প্রশ্ন এসেছিল 2019 ব্যাচের জন্য বা 19-20 সেশনের জন্য? আচ্ছা, প্রথমে এসেছে অনুচ্ছেদটি পড়ো, পড়া নিচের প্রশ্নের উত্তর দাও, নাম্বার 10। বুঝতেই পারছো, প্রশ্ন উত্তর এসেছে অনুচ্ছেদ থেকে। কি অনুচ্ছেদ এসেছে? রাস্তায় একটা রিক্সা নাই, তার রিক্সার পরও আসে এখন করছে না। রেইনকোটের ভেতরে হাঁটতে হাঁটতে বাস স্ট্যান্ড, বুঝতেই পারছো রেইনকোটের ভেতরে হাঁটতে হাঁটতে মানে এটা কোন অধ্যায় থেকে না হয়েছে, বুঝে ফেলেছো অলরেডি। এটা হচ্ছে এইচএসসির পাঠভুক্ত রেইনকোট থেকে, তাই না? হ্যাঁ। কি প্রশ্ন? টুপির তেজ বলতে কি বোঝানো হয়েছে? গোষ্ঠী, সুরত এই শব্দ দুটি পাকিস্তানি বাহিনীর প্রতি কথকের বিশেষ দৃষ্টিভঙ্গি বোঝাচ্ছিল। কি বোঝাচ্ছে? মিন্টুরে রেইনকোট রেখে গিয়ে যে ভালোই করেছে, উক্তিরা তাৎপর্য লিখো। অনুচ্ছেদটিকে রেইনকোট কিসের প্রতীক তা সংক্ষেপে লিখো। এই 4টা আড়াই করে 10 মার্ক, 4টা প্রশ্ন। তো তুমি যখন রেইনকোট পড়ছো, প্রত্যেকটা লাইন বাই লাইন ব্যাখ্যা করে পড়ছো, তখন কিন্তু এই প্রশ্নের উত্তর তোমার জন্য জানা খুব সহজ। আর আমরা লাইন বাই লাইন ব্যাখ্যা করেই পড়াচ্ছি।
যেহেতু কলেজ লেভেলে প্রায় 9 বছর পড়িয়েছি, এসব লাইনের ব্যাখ্যা আমি খুব ভালো জানি। মাস্টার ট্রেনার ছিলাম, বোর্ড পরীক্ষক ছিলাম, সো আমার জন্য এগুলো কোনো ব্যাপার না তোমাকে খুব সহজে শেখানোর জন্য। ঠিক আছে, আমরা লাইন বাই লাইনই পড়াই, লাইন বাই লাইন। ওকে, আচ্ছা, তাহলে এইচএসসিটা হয়ে গেল, 1 নম্বর হয়ে গেল। 2 নম্বরে কি আসছে? ব্যাখ্যা করো, লাইন ব্যাখ্যা করো। একটা লাইন আসছে, মানুষের বৃদ্ধি কেবল দৈহিক নয় আত্মিক। এটা ছিল জীবন ও বৃক্ষ নামে একটা অধ্যায়, ওই অধ্যায় থেকে এসেছে। আরেকটা আসছে কবিতা থেকে, তখন সাম্যবাদী কবিতাটা ছিল ওই তখন 2020 সালে। তোমরা তো পরে এটা চেঞ্জ পেয়েছো, তো তোমরা এখন এটার পরিবর্তে বিদ্রোহী পড়ছো আর কি, রবীন্দ্রনাথের নজরুল ইসলামের সাম্যবাদীর পরিবর্তে। তোমাদের রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দিলে নিজ প্রাণ। এই ব্যাখ্যা এসেছিল, 2টার 5 মার্ক, 2.5 করে। 3 নম্বর আসছিল বঙ্গানুবাদ করো, মানে অনুবাদ 5। আচ্ছা, এরপরে আসলে বাক্য গঠন করো, 1 2 3 4 5, 5টা শব্দ দিয়েছে, বলেছে 5টা শব্দ বাক্য গঠন করতে। এর চেয়ে সহজ প্রশ্ন, এটা অবশ্য কঠিন, এটা তোমরা এসএসসিতে পড়ো নাই। বাক্য গঠন তোমরা এসএসসিতে পড়ো নাই, পড়ছো কোন ক্লাসে? বাক্য গঠন পড়ছো ক্লাস 3-তে, শব্দ দিয়ে বাক্য গঠন করা, তাই না? 3-4-এ, সে ক্লাস 3-4-এর বাক্য গঠন শব্দ থেকে এটা আসছিল প্রথমবার, যখন 19 সালে প্রথম রিটেন কনসেপ্ট আসছে। তাহলে আমরা দেখে নেই লিখিত প্রশ্নে 2019-এ প্রথমবার কি আসছে। প্রথমবার আসছে অনুচ্ছেদ থেকে প্রশ্ন উত্তর। তাহলে 19-এ আমরা অনুচ্ছেদ প্রশ্ন উত্তর পেয়েছি। তারপরে আমরা পেয়েছি ব্যাখ্যা। তো ব্যাখ্যা কনসেপ্টটা আমাদের জন্য একদমই নতুন ছিল, মানে 2019-এ আসছে, এরপরে কোনোদিন আসে নাই, এজন্য ব্যাখ্যাটাতে আমরা তেমন একটা জোর দেই নাই, কারণ এরপরে কোনোদিনই আসেনি। তবে একবার যেহেতু আসছে, এটাকে আমরা রেখে দিই, ঠিক আছে। তারপরে আসছে বাক্য গঠন করা, বাক্য গঠন আসছে, বাক্য গঠন। ওকে, এরপরে আসছে বঙ্গানুবাদ। বঙ্গানুবাদ মানে অনুবাদ আর কি, অনুবাদ কনসেপ্টটা আমরা রেখে দিলাম। ওকে, আচ্ছা, এবার দেখো যে আমরা এই যে ব্যাপারগুলো জানলাম, যে 2019 থেকে এখন পর্যন্ত রিটেন প্রশ্নে কি কি প্রশ্ন এসেছে এবং কোনগুলো আসলেই আমাদের জোর দেওয়ার মতো বা কোনটা আসলেই আমাদের জোর দিতে হতো, সেই বিষয়গুলো আমরা এবার একটু আলোকপাত করি। কারণ আমাদের যে ভয়ের ব্যাপারটা, যেটা আমরা সবচেয়ে ভয় পাই, সেটা হচ্ছে আসলে এগুলো আমরা পারবো কিনা বা এগুলো আমরা আসলে কিভাবে পারবো, এটা হচ্ছে আমাদের ভয়। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমরা সবই তো পারার কথা, আমরা তো সবই জানি। কেন আমি বললাম সবই জানি, এবার একটু খেয়াল করো। ধরো আমরা অনুচ্ছেদ যে কনসেপ্টের কথা বলছি, অনুচ্ছেদ আসবে, অনুচ্ছেদ। এই অনুচ্ছেদ যদি আমরা একটু খেয়াল করি, 2019-এর প্রথম যে প্রশ্ন সেটা আসছে, 20-এ আসছে, 21-এ আসছে, 22-এ আসছে, 23-এ আসছে। তার মানে এখন পর্যন্ত যে 5টা রিটেন পরীক্ষা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এই অনুচ্ছেদ 5 বারই আসছে। এবং সবচেয়ে মজার বিষয়, এই যে অনুচ্ছেদ, এটা কিন্তু পুরোটুকুই আসে তোমার এইচএসসি সিলেবাস থেকে, তাই না? তাহলে তুমি যদি এই অনুচ্ছেদটা একটু ভালো করে পড়ো বা তোমার বাংলা ফার্স্ট পেপারের মূল বইটা লাইন বাই লাইন পড়ো, তাহলে কিন্তু তোমার রিটেন পরীক্ষার এই প্রথম প্রশ্ন অনুচ্ছেদ, যেটা প্রত্যেক বছর এসেছে, এটা কিন্তু ভালোভাবে শেষ হয়ে যাচ্ছে। এবং আমরা যেহেতু প্রায় 50-এর বেশি ক্লাস নিচ্ছি এবং প্রত্যেকটা গদ্য কবিতা লাইন বাই লাইন ব্যাখ্যা করে পড়াচ্ছি, যেখান থেকে প্রশ্ন আসুক আমাদের জন্য কিন্তু এটা সহজ হবে, টেনশন নেওয়ার কিছু নেই। ওকে, আচ্ছা, দ্বিতীয় যে ব্যাপারটা পাচ্ছি আমরা সারাংশ। দেখো, দ্বিতীয় ব্যাপারটা পাচ্ছি আমরা সারাংশ বা সারমর্ম। আমরা দুইটাই লিখি, সমস্যা নেই, কিন্তু একই কনসেপ্ট তো, তাই একবার লিখেছিলাম। আচ্ছা, সারাংশ সারমর্ম। তো সারাংশ সারমর্ম যদি আমরা খেয়াল করি, তাহলে দেখব যে 2019-এ যখন প্রথম প্রশ্ন হয়েছে তখন সারাংশটা আসেনি, কিন্তু এরপরে 20, 21, 22, 23 একবার ছাড়া, প্রথমবার ছাড়া, এরপর থেকে রেগুলারই সারাংশ সারমর্ম আসছে। এবং সবচেয়ে মজার ব্যাপার, এই সারাংশ সারমর্ম কিন্তু আমরা যেটা বলেছিলাম তোমাদের, সেই ক্লাস 6 থেকে শুরু করে এইচএসসি পর্যন্ত এটা আমরা পড়েছি। একজন দেখলা লিখেছো যে এই সারাংশ কোত্থেকে পড়বা। সারাংশ কোত্থেকে পড়বা? সারাংশ এইচএসসির বই থেকে পড়তে পারো, যে কোনো বই থেকে পড়তে পারো, আমি তোমাকে শীট দিয়ে দিব, একদম 100% কমন পাবা। ওকে, টেনশন নেওয়ার কিছু নেই, কারণ তুমি যেগুলো পড়ে আসছো, আমি যেটা তোমাকে বুঝাতে চাচ্ছিলাম, তুমি তো এটা পড়ে আসছো আগে, এটা তোমার জন্য নতুন না। 6-এ পড়ছো, 7-এ পড়ছো, 8-এ পড়ছো, 9-এ পড়ছো, 10-এ পড়ছো, ইন্টারমিডিয়েটে পড়ছো, এটা সারমর্ম ইন্টার সিলেবাসও ছিল,
তাই না? ওই যে ভাব সম্প্রসারণের সাথে অল্টারনেটিভ আসতো, তাহলে নতুন কিছু না তো, পুরাতন সিলেবাস, সে ক্লাস 6 এর সিলেবাস, 7 এর, 8 এর, 9 এর, 10 এর এইচএসসি সিলেবাস। এখনো আমরা তোমাকে এটা পড়াবো, কিভাবে লিখতে হয় সেই টেকনিকটা পর্যন্ত তোমাকে আমি শেখাই দিব। ওকে, আচ্ছা। তৃতীয় যে বিষয়টা আছে বাক্য শুদ্ধি। তো বাক্য শুদ্ধির ব্যাপারটা, বাক্য শুদ্ধি যেটা আমরা পেয়েছি, দেখো বাক্য শুদ্ধিটা যদি আমরা দেখি তাহলে খেয়াল করো, বাক্য শুদ্ধি 22-এ আসছে, 20-এ আসছে, 2022 আর 2020-এ আসছে। তার মানে এটা আসছে এ পর্যন্ত দুইবার। বাক্য শুদ্ধি, বাক্য শুদ্ধিটা আমরা দেখতে পাচ্ছি 2022 ব্যাচে আসছে, 2020 ব্যাচে আসছে। তার মানে এই পর্যন্ত দুইবার এসেছে, এবং এটাও কিন্তু এইচএসসি সিলেবাসে আমরা পড়েছি। তোমাদের মনে আছে এইচএসসির ব্যাকরণে আমরা কিন্তু এটা পড়েছিলাম, বাক্য শুদ্ধি বা বাক্যের শুদ্ধ প্রয়োগ। ব্যাকরণ অংশে 6 নম্বরের জন্য আসতো এটা আমাদের, সরি 5 নম্বরের জন্য প্রশ্ন আসতো। আচ্ছা, এরপরে পাচ্ছি আমরা বানান। তো বানান কনসেপ্টটাও যদি আমরা দেখি যে এই পর্যন্ত 5টা পরীক্ষার ক্ষেত্রে বানান, এই বানানটা আমরা পেয়েছি হচ্ছে দুইবার, এবং এই বানানটাও কিন্তু আমরা এইচএসসি লেভেলে খুব ভালো করে পড়ার কথা, কারণ এইটা আমাদের ব্যাকরণের 2 নম্বর প্রশ্নে আসতো 5 নম্বরের জন্য, নিশ্চয়ই মনে আছে তোমাদের এইচএসসি সিলেবাসে। আচ্ছা, এরপরে যে অংশগুলো আছে আমরা সবগুলো একটা একটা করে পাচ্ছি, কিন্তু মাঝখানে আমরা এই কনসেপ্টটা অনুবাদ, অনুবাদ ব্যাপারটা আমরা দুইবার করে পেয়েছি। অনুবাদ, এই অনুবাদটা আমরা দেখতে পাবো 5টা পরীক্ষার ক্ষেত্রে, 2023-এর ব্যাচে আসছে অনুবাদ, এবং 2019-এ আসছে, মানে একদম শুরুতে আসছিল এবং সর্বশেষ এসেছে। তাহলে এটাও আমরা রেখে দিলাম, এবং এইটাও আমরা এইচএসসি সিলেবাসে পড়েছি। ওকে, তাহলে দেখো এবার খেয়াল করে যে আমরা রিটেন প্রশ্নের ক্ষেত্রে যেটা বারবার এসেছে, অনুচ্ছেদ 5 বার, সারাংশ সারমর্ম 4 বার, এই দুইটাই কিন্তু আমাদের এইচএসসি সিলেবাসের পড়াশোনায় আছে, একদম নতুন কিছু আসে না। এরপরে দুইবার করে আমরা যেটা পেয়েছি বাক্য শুদ্ধি, বানান এবং অনুবাদ, এগুলা কিন্তু এইচএসসি সিলেবাসেই আছে, ছিল। আর আমি তো তোমাদেরকে আবারও পড়াবো। বাংলা প্রথম পত্র যদি আমরা লাইন বাই লাইন পড়াবো, একদম প্রত্যেকটা অধ্যায় আমাদের 50টারও বেশি ক্লাসে, তাহলে আমাদের অনুচ্ছেদ যেখান থেকে আসুক আমরা একদম টু দা পয়েন্টে সব পারবো ইনশাল্লাহ। সারাংশ সারমর্ম এইচএসসিতে পড়ে আসার কথা, যদি পড়ে এসে নাও থাকো আমি তোমাদেরকে সাজেশন দিয়ে দিব, কিভাবে লিখতে হয় সেটা পর্যন্ত শেখাবো, কারণ আমি বোর্ডে ট্রেনার ছিলাম, এটা আমি শিখিয়েছি টিচারদের, এখন তোমাদেরকে শেখাবো কিভাবে লিখতে হয় সহজ করে। তো যেখান থেকে আসুক পারা যাবে। বাক্য শুদ্ধি, বানান, অনুবাদ, এগুলো এইচএসসি সিলেবাসে ছিল, এগুলো আমরা এমসিকিউর জন্যও পড়বো, আবার রিটেনের জন্যও পড়বো, আগেরই পড়ার কথা আবারও পড়বো। অনুবাদ এইচএসসি সিলেবাসে পড়ার কথা, আমরা এগুলো আবারও পড়বো। ঠিক আছে, তার মানে নতুন কিছুই না। এছাড়া অন্য যে বিষয়গুলো আছে, আমরা অনুচ্ছেদ নিয়ে কথা বলেছি, সারাংশ নিয়ে বলেছি, বাক্য শুদ্ধি, বানান নিয়ে বলেছি, অনুবাদ নিয়ে বলেছি, মোস্ট ইম্পর্টেন্ট গুলো। এবার একবার করে যেগুলো আসছে, যেমন পদ পরিবর্তন, পদ পরিবর্তন 2021-এ আসছে, একবার এসেছে। এই পদ পরিবর্তন কিন্তু আমাদের ব্যাকরণিক শব্দ শ্রেণীর মধ্যে পড়ে আসার কথা, যদি ওটা আমরা না পড়ি, কারণ ওটা কিন্তু 5 মার্ক ছিল এইচএসসি সিলেবাসে, তাই না? হ্যাঁ, আমরা কিন্তু এখন আবার এমসিকিউর জন্য পদ প্রকরণ পড়বো, সাথে সাথে ব্যাকরণিক শব্দ শ্রেণী পড়বো, ওখানে কিন্তু বিশেষ্য থেকে বিশেষণ, বিশেষণ থেকে বিশেষ্য, মানে পদ পরিবর্তন কিন্তু পড়া হয়ে যাবে। যদিও সর্বশেষ একবার 21-এ এসেছে, এরপরে কিন্তু এই বিষয়ে আমাদের পড়া হবে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা এইচএসসির কথা বলতে পারি, কারণ এইচএসসিতে আমরা ব্যাকরণিক শব্দ শ্রেণী পড়েছি, ওখানে কিন্তু এটা ছিল। এরপরে বিপরীত শব্দ, এই বিপরীত শব্দ 2021-এ এসেছিল, 22-এ আসে নাই, 23-এ আসে নাই, 20-এ আসে নাই, 19-এ আসে নাই। এই বিপরীত শব্দ আমাদের 9-10-এ মুখস্থ করার কথা, যদি না করে থাকি কোনো সমস্যা নাই, এটা কিন্তু আমাদের এইচএসসি টপিকে নাই, কিন্তু এখন আমরা কিন্তু পড়বো। এমসিকিউর জন্য আমাদেরকে মুখস্থ টপিক পড়তে হবে, এক কথায় প্রকাশ, বাগধারা, বিপরীত শব্দ, প্রবাদ প্রবচন, পারিভাষিক শব্দ, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে আমাদের এমসিকিউর মধ্যেও কিন্তু বিপরীত শব্দ হয়ে যাবে। বিরাম চিহ্ন, এই বিরাম চিহ্ন আমাদের এইচএসসি লেভেলেই আসলে মূল পড়াটা পড়েছি সবচেয়ে বিস্তৃতভাবে, এইচএসসিতে পড়িনি, কিন্তু এখন আমরা আবার পড়বো। এটাও যদি আমরা খেয়াল করি 2020-এ এসেছে, 20-এ এসেছে, 21-এ আসেনি, 22-এ আসেনি, 23-এ আসেনি, 20-এ এসেছে একবার আসলো। আমরা কিন্তু এমসিকিউর জন্য এটা পড়বো, কোন চিহ্ন কতবার থামতে হয়, কোন চিহ্নের নাম কি, এটা কিন্তু আমরা অবশ্যই পড়বো। তাহলে এটা আমাদের জানা হয়ে যাবে ইনশাল্লাহ। বাক্য গঠন, মানে শব্দ থেকে বাক্য গঠন, এটা 19-এ আসছে, 20-এ আসেনি, 21-এ আসেনি, 22-এ আসেনি, 23-এ আসেনি, প্রথমবার এসেছে। এইটা আর আসার সম্ভাবনা নাই, মানে তোমাকে শব্দ দিবে, তুমি শব্দ দিয়ে বাক্য বানাবা, এটা ক্লাস 2-3-তে প্রশ্ন, এটা আসলে প্রথমবার দিয়ে ফেলেছিল, আর কখনো দেয়নি, আর কখনো দেওয়ার কোনো সম্ভাবনাও নাই। তারপরে আমরা তোমাদেরকে শেখাবো শব্দ দিয়ে কি করে বাক্য বানাতে হয়। যেমন পদ্মা,
আমি পদ্মা নদীতে মাছ ধরবো, ইলিশ আমি পদ্মা নদীতে ইলিশ ধরবো, নৌকা আমি পদ্মা নদীতে নৌকায় করে ইলিশ ধরবো, মানে ভাষ্যকর কথা ভান করে বলছি। সো বাক্য গঠনের কোনো ব্যাপার না, শব্দ থেকে আমাদের এই অ্যাবিলিটি আছে, আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব। আচ্ছা, অনুবাদটা এসএসসিতে পড়েছি আমরা, এরপর এটা আমরা পড়াবো, আগেই বলেছি। ভাব সম্প্রসারণ এটা 2023 প্রথমবার আসছে, আর কখনোই আসেনি, সর্বশেষ আসছে। কিন্তু এটা আমাদের সিলেবাসে আমরা আগে দিয়ে রেখেছিলাম, মিনি রচনা, ভাব সম্প্রসারণ আগে থেকেই বলেছি পড়ে রাখতে। তো এই ভাব সম্প্রসারণ কিন্তু সেই ক্লাস 6 থেকে এসএসসি পর্যন্ত আমরা পড়েছি, এরপর এটা আমরা আবার পড়বো, কোনো সমস্যা নেই। ওকে, 2019 সালে একদম প্রথম প্রশ্নে ব্যাখ্যা আসছিল, বই থেকে 2টা লাইন দিয়ে দিয়েছে, গদ্য থেকে একটা, কবিতা থেকে একটা, ব্যাখ্যা করতে বলেছে। 20-এ আসেনি, 21-এ আসেনি, 22-এ আসেনি, 23 ব্যাচেও আসেনি, একবারই এসেছে, আর আসেনি, আর আসার কোনো সম্ভাবনাও নাই। এরপরেও এই ব্যাখ্যা এটা কোত্থেকে আসে? এটা আসে এসএসসির বাংলা প্রথম পত্র মূল টেক্সট থেকে। তাহলে আমরা যেহেতু লাইন বাই লাইন ব্যাখ্যা করে পড়বো, কবিতা গদ্য সবই, সো যেখান থেকে আসুক আমাদের জন্য কিন্তু কঠিন কিছু না। ঠিক আছে, তাহলে এবার তোমরা বলো যে 2019 থেকে সেই 2019 থেকে 2019, 20, 21, 22, 23 এই 5 বছর পরীক্ষা হয়েছে। এই 5 বছরের মধ্যে যে প্রশ্নগুলো বারবার আসে, এগুলো ঘুরে ফিরে একই জিনিসই আসে। তুমি অনুচ্ছেদের কথা বলো, বারবার আসছে, এটা কমন আসবেই। সারাংশ সারমর্ম প্রত্যেকবার আসছে গত 4 বছরের, এটা অবশ্যই আসবে। বানান এবং বাক্যশুদ্ধি এটা সবসময়কার জন্য প্রশ্ন। পদ পরিবর্তন, বিপরীত শব্দ, বিরামচিহ্ন, বাক্য গঠন, অনুবাদ, ভাব সম্প্রসারণ, এগুলো মাঝে মধ্যে একটা করে আসছে। কিন্তু এইগুলোর সিলেবাস আমরা কিন্তু আগে থেকেই জানি। কোত্থেকে জানি? এগুলো জানার মূল কনসেপ্ট হচ্ছে আমরা এইচএসসি লেভেলে যে রিটেন পরীক্ষা দিয়েছি না, ওই লেভেলগুলোর সাথে মিলিয়ে যা কিছু আসে, এক্সট্রা কি করতে পারি। যেহেতু বিপরীত শব্দ একবার আসছে, আমরা সমার্থক শব্দগুলো খেয়াল রাখতে পারি, সমার্থক শব্দ হয়ে যেতে পারে, তাই না? ওকে, আমাদের যেহেতু অনুবাদ এসেছে, পারিভাষিক শব্দ কখনো এখানে দিয়ে দিতে পারে, কারণ অনুবাদের সাথে পারিভাষিকের সম্পর্ক ছিল এসএসসিতে। ওকে, অনুবাদ দিয়েছে, ওপর হয়তো পারিভাষিক শব্দ দিয়ে দিতে পারে। আচ্ছা, তারপর ভাব সম্প্রসারণ, এটা অল্টারনেটিভ হিসেবে সারাংশ সারমর্ম আগে থেকেই আসে। সো আর কি বাকি আছে? আর হচ্ছে মিনি রচনা হতে পারে, যে আমাদের হাফ পৃষ্ঠা জায়গায় থাকবে, হাফ পৃষ্ঠার মধ্যে একটা মিনি রচনা, কোনো বিষয়ে অনুচ্ছেদ লেখা হতে পারে। যে অনুচ্ছেদ লিখতাম না আমরা, যেমন ধরো যে বাংলাদেশের ক্রিকেট, এটা নিয়ে হাফ পৃষ্ঠা লেখা, আর এখানে তো তোমাকে এক্সট্রা পেজ দিবে না, তোমাকে যে উত্তরপত্রটা দিবে একটু নির্দিষ্ট জায়গা থাকবে, তুমি ওই জায়গাটার মধ্যে লিখতে পারবা, ইচ্ছে মতো বিশাল বড় করে লিখতে পারবা না। ওকে, তো সেই ক্ষেত্রে আমরা নতুনত্বের যে ব্যাপারগুলো আছে, এগুলো তো পরে এমনিতে আলোচনা করব ক্লাসে, কোনো সমস্যা নেই। কিন্তু এইখানে দেখো, আমরা একদম 2019-এর প্রশ্ন থেকে 23-এর সিলেবাস পর্যন্ত বা 23-এর পরীক্ষা পর্যন্ত যা কিছু এসেছে সব কিছুকে নিয়ে একদম সুন্দর করে গোছালোভাবে তোমাদেরকে দেখালাম। আমার কথা মানে আমি আহামরি পীর সাহেব না, ওকে, আমার কথায় বিশ্বাস করতে হবে না। আমি একদম প্রশ্ন ব্যাখ্যা করে করে দেখিয়েছি যে অনুচ্ছেদ এবং সারাংশ সারমর্ম সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এবং এগুলো একদম আমাদের এইচএসসি সিলেবাস বা বাংলা প্রথম পত্রের মূল টেক্সট বুক থেকেই আসে। বাকি যে বিষয়গুলো আছে এগুলো এইচএসসি সিলেবাস। সো আমি ইনশাল্লাহ আমরা যে 50-এরও বেশি ক্লাস করব, সেগুলোর মধ্যে এগুলো যাবতীয় যত বিষয় আছে সবই ইনশাল্লাহ আমরা আমাদেরকে শেষ করে দিব, একদম টেনশনের কিছুই নেই। ঠিক আছে? তো তোমরা যারা আমাদের সাথে যুক্ত আছো অনেকদিন ধরে, বা যারা আরও যুক্ত হতে চাচ্ছ, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা, এবং আমন্ত্রণও জানাচ্ছি নতুনদের, যে আমাদের যে বিশ্ববিদ্যালয় ব্যাচটা আছে 2024 ব্যাচের জন্য, এই বিশ্ববিদ্যালয় 2024 ব্যাচে, আমাদের নতুন ব্যাচে তোমরা সবাই যারা যুক্ত হয়েছে সবাইকে অনেক ধন্যবাদ। টেনশন আর কিছু নাই, আমি আছি। আর যারা যুক্ত হওনি, চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারো। আমরা এমসিকিউ এবং রিটেন এই দুইটা কনসেপ্টই গত 2টা ক্লাসে, আমরা এর আগে ক্লাসে এমসিকিউ সম্পর্কে বিস্তারিত জেনেছি, একদম কি কি প্রশ্ন এসেছে ওটা সহ ওইটা জেনেছি। দেন গুরুত্ব জানতে পেরেছি কোন বিষয়গুলো কিভাবে দেখতে হয়, ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, সবগুলো মুখস্থের জন্যও। এবং আজকে লিখিত প্রশ্নের স্ট্রাকচারগুলো দেখলাম, যে কিভাবে উত্তর করার জন্য প্রশ্নটা যে আসে সেটা কিভাবে অ্যানালাইসিস করতে হয়। যে অ্যানালাইসিসগুলো দেখে ইনশাল্লাহ আমরা পরবর্তী স্টেজে সেই প্রশ্নের বিশ্লেষণ সহজে করতে পারি। এবং কি থেকে আসে, আমাদের যে সবাই ভয়টা দেখায়, খালি ভয় দেখায়, সে 2019 থেকে ভয় দেখানো শুরু করেছে, 19, 20, 21, 22, 23, 2024 ব্যাচ কি আসে আমরা আজকে জানার চেষ্টা করেছি। সো একদম ভয় পাওয়ার কিছু নেই, খুবই সহজ ব্যাপার, আমাদের পড়া থেকেই আসবে। আমরা শুধুমাত্র একটু ধৈর্য ধরে পড়াটা একটু কন্টিনিউ করলেই হবে।
আর আমি মুসাফির রাহাত, আমার 15 বছরের অভিজ্ঞতা থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা পড়ার অভিজ্ঞতা থেকে, 9 বছর টানা কলেজে পড়ানোর অভিজ্ঞতা থেকে এবং দীর্ঘ 15 বছর তোমাদের সাথে থেকে যা কিছু অর্জন করেছি এবং এখন বিশ্ববিদ্যালয়ে পড়িয়ে যা অর্জন করছি, সব কিছু দিয়েই তোমাদেরকে ইনশাল্লাহ আমি একটা ভালো অবস্থানে নিয়ে আসব। নিজের উপর বিশ্বাস রাখো, আল্লাহর উপর বিশ্বাস রাখো, ইনশাল্লাহ তুমি পারবে বাংলাটাকে আরও সহজ করতে। ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থেকো, দেখা হবে ইনশাল্লাহ আগামী লেকচারে। ধন্যবাদ সবাইকে। আর হ্যাঁ, বন্ধুবান্ধব থাকলে আমাদের সাথে যুক্ত করতে পারো যদি মনে হয় আমাদের পড়া একটু সহজ। ওকে, ভালো থাকবে সবাই, দেখা হবে আগামী ক্লাসে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।